এবার বলেছে রিপ্রোডাক্টিভ হেলথ, 4 নম্বর চ্যাপ্টার, ক্লাস 12 এর পার্টে। যদিও রিপ্রোডাক্টিভ হেলথ তুলনামূলকভাবে সহজ এবং রিপ্রোডাক্টিভ হেলথ থেকে যে 2-3খানা কোশ্চেন আছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। নর্মালি 3খানা থেকে 4খানা, কখনো কখনো 3খানা কোশ্চেন আসে। যে কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে এসেছে সেটা আমরা আলোচনা করব। সবার প্রথম, রিপ্রোডাক্টিভ হেলথ মানে কিন্তু শুধুমাত্র জেনিটাল অর্গ্যানের সুস্থতা নয়। জেনিটাল অর্গ্যান সাথে রিপ্রোডাকশন সম্পর্কে জানা, তারপর হচ্ছে ফিজিক্যাল এবং ইমোশনাল, বিহেভিয়ারাল এবং সোশ্যাল অ্যাসপেক্টে যদি সেটা ভালো কিছু হয়, অর্থাৎ রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে জানা, তাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ হেলথ। এটা হু এর অনুযায়ী, অ্যাকর্ডিং টু হু। এখন আমাদের দেশে 1951-এ যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তখন 1951-এই আমাদের ফ্যামিলি প্ল্যানিংটা গ্রহণ করা হয়েছিল। এখন ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে যাতে সংখ্যা বৃদ্ধি যেটা নয়, অর্থাৎ কন্ট্রোল করার সংখ্যা, এটাকে আমরা বলি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। এটা 1951-এ সবার প্রথম আমাদের দেশে গ্রহণ করা হয়। এবং কি করা হয় এই গ্রহণে? এই সময় করা হয়েছিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যাতে করে প্রত্যেকটা মানুষ এই রিপ্রোডাকশন রিলেটেড যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো সম্পর্কে ওয়্যার, অর্থাৎ ওয়াকিবহাল। যেমন ধর অডিও ভিজুয়াল কিছু প্রোগ্রাম হয়েছে, তারপর প্রিন্ট মিডিয়াতে অর্থাৎ পেপার পত্র পত্রিকায় কিছু প্রিন্টেড মিডিয়াতে দেখা গেছে। স্কুলে যেমন জীবনশৈলী শিক্ষা অনেক জায়গায় ব্যান হয়ে গেছে, যাই হোক, সেক্স এডুকেশন ইন স্কুলে বেশ কিছু এই সম্পর্কে শিক্ষাদান করা হয়েছে। এবং প্রপার ইনফরমেশান রিপ্রোডাক্টিভ অর্গ্যান সম্পর্কে এবং বিভিন্ন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলোর সম্পর্কে ওয়াকিবহাল হওয়া এবং একটা হাইজিনিক সেক্সুয়াল প্র্যাকটিস বিলং করা, এগুলো কিন্তু ছিল হচ্ছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ফ্যামিলি প্ল্যানিংয়ে 1951-এ যেটা গ্রহণ করা হয়েছে তার মধ্যে। এখন আমাদের সময় বেশ কিছু প্রবলেমস দেখা দিয়েছে, যে প্রবলেমসগুলোর মধ্যে ধর যে ইনইকুয়ালিটি, অর্থাৎ মেল আর ফিমেল চাইল্ডের মধ্যে পার্থক্য করা। তো এটা আমাদের পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে বিশেষভাবে রয়েছে ইনইকুয়ালিটি। তারপর হচ্ছে আনকন্ট্রোলড পপুলেশন গ্রোথ এত বেশি যে কন্ট্রোল করা যাচ্ছে না, যার জন্য দূষণ থেকে শুরু করে নানান সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে কি না, বেশ সেক্স রিলেটেড যে সমস্ত ক্রাইমগুলো ভারতবর্ষে রয়েছে এগুলো সম্পর্কে। তো ত্রিপুরার একটা ডেটা দেখছিলাম আমি, সেই ত্রিপুরার ডেটাতে প্রায় 4000 জন বিগত কয়েক বছরে এইডস আক্রান্ত হয়েছে। তার মানে তাদের এই রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে বিশেষ ডিটেলিং নেই হয়তো, যার কারণে এই রোগগুলো ছড়াচ্ছে। এই রোগগুলো একবার হয়ে গেলে কমানো যায় না, যার কারণে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিকারটাই আসল। আগে কি করে আটকাতে হবে, এদেরকে বাধা প্রাপ্ত হতে হবে। তো এখন স্ট্যাটিউটারি ব্যান হয়েছে আমাদের অ্যামনিওসেন্টেসিস, নাম নিশ্চয়ই শুনেছিস। অ্যামনিওসেন্টেসিসে আমাদের স্ট্যাটিউটারি ব্যান হয়েছে, যে ব্যানে যাতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়। এগুলো প্রত্যেকটা জায়গায় এখন লেখা থাকে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ। তো আমাদের দেশে অপরাধ, বাইরে কিন্তু অপরাধ নয়। বাকি যে সমস্ত দেশ ফরেন কান্ট্রিগুলোতে, তাতে আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোতে অপরাধ। তারপরে আমাদের এখানে এই তবে ব্যান করা হলেও কিন্তু আমরা এই অ্যামনিওসেন্টেসিস দিয়ে কিন্তু বেশ কিছু জিনিস জানতে পারি। যেমন ধর আমরা বলতে পারি ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, কোনো ক্রোমোজোমাল ডিস্টারবেন্স আছে কিনা, তারপর কোনো হরমোনাল ডিজিজ আছে কিনা, তারপর কোনো হার্টের ডিজিজ আছে কিনা, এগুলো সব কিছু কিন্তু অ্যামনিওসেন্টেসিসের মাধ্যম দিয়ে জানা যায়। শুধুমাত্র এখানে লিঙ্গ নির্ধারণ করা যায় বলে এটাকে স্ট্যাটিউটরি ব্যান করা হয়েছে, এটা করা যায় না এখন। হ্যাঁ, বাকি অন্যান্য টেস্ট রয়েছে, ডাবল মার্কার টেস্ট, এনটি স্ক্যান, এগুলো প্রত্যেকটা স্ক্যান করলেই কিন্তু বাচ্চার কীরকম পরিস্থিতি সেগুলো জানা যায়। তার লেন্থ দেখে দেয়। এটা অ্যাকচুয়ালি তোর 11 থেকে 14 উইকের মধ্যে এই সমস্ত টেস্টগুলো করতে হয় প্রেগনেন্সি। না, ছেলেরা মেয়ে এক ডাক্তার বুঝতে পারে। তার কারণ হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি করলে আফটার 3 মান্থ, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের আগে তো জেনিটাল অর্গান তৈরি হয় না। তো তারপরে যদি কেউ 6 মাস 7 মাস নাগাদ আল্ট্রাসোনোগ্রাফি করে, তাহলে ডাক্তার হয়তো বুঝতে পারে, কিন্তু সেটা
তো বলা যায় না, বলতে পারবে না। এখনকার যদি লোকজন পরিচিত থাকে তাহলে আলাদা কথা, নিজেই যদি ডাক্তার হয় তাহলে আলাদা কথা। যদিও ডাক্তার যারা নিজেরই আয় হয়েছে বা বাকিরা হয়েছে তারা নিশ্চয়ই এই সমস্ত থেকে অনেক দূরে। শিক্ষা কুশিক্ষা যাতে না থাকে, তাদের কাছে অনেক শিক্ষা, সায়েন্স অনেক কিছু ডেভেলপ করে গেছে, অনেক কিছু জেনে গেছে লোকে যথারীতি। এখন এই সমস্ত রোগ হওয়া মানে একদম প্রিমিটিভ স্টেজে পড়ে থাকে। তারপরে বলেছে আমাদের দেশে লখনৌ যে জায়গাটি, সেই লখনৌতে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, খুব আসে কোশ্চেনটা, যে এই কোশ্চেনটা আমাদের এখানে খুব আসে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট CDRI, এই কোশ্চেনে আসে যে সহেলি, এটি একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, একটা ওষুধ ট্যাবলেট। তো এই সহেলি কিন্তু খুব পরীক্ষায় আসে। আমি অন্তত 3-4 বার পরীক্ষাতে দেখেছি এখন পর্যন্ত, আমার নিটের ক্লাসের মধ্যে দেখেছি যে সহেলি এটা কোথা থেকে, অর্থাৎ কোন অর্গানাইজেশন এই সহেলি ওষুধটি প্রথম তৈরি করেছিল এবং মার্কেটজাত করেছিল, মার্কেটাইজড করেছিল। তো এই সহেলি এরকম উত্তর দেওয়া থাকে, সবাই কিন্তু ভুল করে, কারণ উত্তরে একটাতে লেখা থাকে কলকাতা, একটাতে লেখা থাকে লখনৌ, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে বম্বে, আর 4 নাম্বার হচ্ছে দিল্লি। তো এখন আমি যদি লখনৌ কথাটা না তোদেরকে এখন বলতাম, তোরা হয় কলকাতা নালে দিল্লি এই জাতীয় জিনিসগুলো মাথাতে প্লে করতো। তার কারণ হচ্ছে যে দেশের রাজধানী অথবা রাজ্যের রাজধানী, একটা সময় কলকাতাতে প্রচুর, স্যার রোনাল্ড রস কলকাতাতেই প্রথম দেখেছিলেন যে ম্যালেরিয়ার বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা। তো স্বাভাবিকভাবে কলকাতাতেও প্রচুর রিসার্চ হয়েছে, এমনকি কলকাতারই আমরা, এটাও তোদের মাথাতে প্লে করতে পারে কলকাতার কোশ্চেনে এটাও SSKM এ ওদের মাথাতে প্লে করতে পারে, যে আমাদের যেমন টেস্ট টিউব বেবি সম্পর্কে যে ধারণাটা, সেটা কে দিয়েছিলেন? ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। তো তিনি তো বাস্তবে কলকাতার একজন মেডিকেল কলেজের প্রফেসর, মানে ডাক্তার ছিলেন। তো স্বাভাবিকভাবে এটা প্লে করতে পারে যে এটার সাথে রিলেটেড হতে পারে, হয়তো টেস্ট টিউব বেবির সাথে রিলেটেড, তার জন্য আমাদের কলকাতা মাথাতে আসতে পারে। আর দিল্লি মাথাতে আসতে পারে, তার কারণ হচ্ছে দেশের রাজধানী, বেশিরভাগ জিনিসগুলো ওখানেই হওয়ার কথা, তাই তো? সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন সবই তো ওখানেই আছে, দিল্লিতে আছে। স্বাভাবিকভাবে এইমস, স্বাভাবিকভাবে মাথাতে ওটা প্লে করতে পারে, যার জন্য এই দুটোর মধ্যে কনফিউশন হয়, খুব ভুল হয়। বাস্তবে এই দুটোর মধ্যে কোনোটাই না, সব থেকে লাস্টের টাইম এটা হচ্ছে লখনৌ, অর্থাৎ CDRI সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ, এটা প্রথম সহেলিটি আমাদের দেশে মার্কেটজাত করেছিল এবং আমাদের দেশে চালনা করেছিল। সহেলি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আমি বলবো কিভাবে হয়, খুলে দেখি। এরপরে বলেছে কি না, খুলে দিয়েছি। এরপরে বললাম পপুলেশনের যে আমাদের গ্রোথ, এই পপুলেশন গ্রোথ ভয়ঙ্কর রকম ভাবে হয়েছে। ভয়ঙ্কর রকম মানে যেন 1900 সালে যদি দেখি আমাদের গোটা পপুলেশন, অর্থাৎ 1900 সালে ওয়ার্ল্ডের পপুলেশন ছিল 2 বিলিয়ন। 2 বিলিয়ন মানে কত? 1 বিলিয়ন মানে 100 কোটি, 200 কোটি। 2 বিলিয়ন ছিল 200 কোটি 1900 সালে। 1900 পরে, ভারতবর্ষের পরে বলছি, ওয়ার্ল্ডে 2000 সাল, কত গেল? মাত্র 100 বছর মাঝখানে গেছে, এটা হয়ে গেছে 6 বিলিয়ন, 3 গুণ বেড়ে গেছে, 600, 200 থেকে 600 কোটি, 2011-তে আরো ক্রস করে গেছে। আমি আস্তে আস্তে আসছি। এবার 2011-তে তুই যদি দেখিস, মানে এইখানে যদি 2011 দেখি, তাহলে এটা যাবে হচ্ছে 7.2 বিলিয়নে চলে গেছে, এটা আরো বেশি। তারপরে কি বলেছে? তারপরে তুই যদি ভারতবর্ষের সময় দেখি, ভারতবর্ষের স্বাধীনতার সময়, কোন সময় স্বাধীনতা হয়েছে? 1947। তো 1947-এ ছিল হচ্ছে 350 মিলিয়ন। তার মানে 1947 ইন্ডিয়াস পপুলেশন ছিল কত? ইন্ডিয়াস পপুলেশন ছিল হচ্ছে 350 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, মানে বাস্তবে 3,500 লাখ, মানে ভাগ করে নে কত হলো? 3,500 লাখ, মানে 100 লাখে 1 কোটি, ভাগ করে নে, সোজা সাপটা হিসাব। 3,500 10 মিলিয়ন ডিভাইডেড বাই 100 দিয়ে ভাগ করে নে, 100 লাখে 1 কোটি। আর এখানে আরেকটা শূন্য বসবে, 10 লাখ, মানে 3,500 লাখ। এটা মুছে দিলাম, 35 কোটি। তার মানে 35 কোটি জনসংখ্যা ছিল ভারতের 1947 সালে, অ্যাট দ্য টাইম অফ পার্টিশন। এরপর কি বলেছে? 2000 সাল। 2000 সালে ভারতের পপুলেশন গিয়ে কোথায় দাঁড়ালো? 2000 সাল মানে মাত্র কত বছর মাঝখানে? 53 বছর গেছে। 53 বছরে ইন্ডিয়ার পপুলেশন গিয়ে দাঁড়ালো 1 বিলিয়ন, 35 কোটি থেকে 100 কোটি, 3 গুণ অলমোস্ট।
2011 সালে তুই যদি দেখিস, মাত্র 11 বছর মাঝখানে 2011 সালে গিয়ে চলে এসছে 1.2 বিলিয়ন। এখানে আছে 11 বছর 20 হচ্ছে। এখন 2022 সালে তুই যদি দেখিস এটা 1.31 বিলিয়নে চলে গেছে। তার মানে 2024 সালে যদি মানে মাত্র 11 বছরে 0.2 বিলিয়ন এখানে আছে। এটা ছিল 100 কোটি 120 কোটি, মানে 11 বছরে 20 কোটি, মানে অলমোস্ট 2 কোটি করে পার ইয়ার। নট এ ম্যাটার অফ জোক। 2011 সেন্সাসে তো বললাম আমরা, তার মানে 2011 সেন্সাসের রিপোর্টে দেখা যাচ্ছে যে অলমোস্ট 2%, মানে লেস দ্যান 2% পার ইয়ার হচ্ছে আমাদের পপুলেশন গ্রোথ রেট। তার মানে 2011 থেকে 2022 24-এ তুই যদি আসিস, মাঝখানে কত বছর হয়েছে? 11 থেকে 24 13 বছর। 13 বছর যদি 2 করে ধরে নিই তাহলে কি হবে? 26 25, একটু কমিয়ে দিলাম 25 কোটি। তার মানে এখানে তুই ধরে নে এটা কি হয়ে গেছে, মানে আমি কমই বললাম 1.31, আরো বেড়ে গেছে। তো এরপরে কি বলেছে? এরপরে গ্রোথটাকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু মেজার আছে, যেমন কিছু কন্ট্রাসেপটিভ মেথডস গুলো আছে। কন্ট্রাসেপটিভ মেথড শুধুমাত্র ইউজ করলেই হবে না, সেই কন্ট্রাসেপটিভ মেথড যেন ইউজার ফ্রেন্ডলি হয়, ইজিলি অ্যাভেলেবল হয়, মার্কেটের দাম যাতে কম পয়সায় কিনতে পাওয়া যায়। এখন কোনো একটা কন্ট্রাসেপটিভ মেথডের দাম যদি 5 লাখ টাকা হয়, কেউ কিনবেই না। রিভার্সেবল মানে বারবার ব্যবহারযোগ্য হয়, আর যাতে খুব কম বা না সাইড এফেক্ট হয়। সাইড এফেক্ট যদি বেশি হয় তাহলে তোমার মুশকিল, সেই কন্ট্রাসেপটিভ মেথডগুলো লোকে ইউজ করবে না। তো এখন মেথডসগুলো কি কি আছে, প্রতিটা মেথডস আমরা ডিটেইল বলবো। তো প্রথম মেথডসটাই হচ্ছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডের মধ্যে কি আছে? প্রথম যে মেথডটা ন্যাচারাল মেথডের কথা বলছি, এই ন্যাচারাল মেথডটা কি? ন্যাচারাল মেথড অ্যাকচুয়ালি 3টে ভাগ আছে। ন্যাচারাল মেথডের প্রথমটা ভাগটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে পিরিয়ডিক অ্যাবসেন্টিনেস। পিরিয়ডিক অ্যাবসেন্টিনেস মানে কি? মানে হচ্ছে যে আমরা জানি যে কারো ক্ষেত্রে নর্মালি অ্যাভারেজ যদি ভারতীয় মহিলার মধ্যে ধরা হয় তাহলে 12 থেকে 18 নম্বর দিন তার যে মেনস্ট্রুয়াল সাইকেল, যেদিন মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়েছে সেদিনটা আমরা যদি 1 নম্বর দিন ধরি, সেখান থেকে 12 টু 18 নম্বর দিন যেটা, সেই 12 টু 18 নম্বর দিন হচ্ছে ওভাম রিলিজের দিন। ওভাম পার্টিকুলার 14তম দিনে রিলিজ হয়, আমরা বইতে তাই পড়েছি। 14তম দিনে পরীক্ষায় কোশ্চেন আসলে তাই লিখ, কিন্তু বাস্তবে টাইমটা হচ্ছে, অর্থাৎ একটা মহিলা রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকে 12 টু 18 নম্বর দিনের মধ্যে। এই যে কোনো সময় আমরা যতই প্রেগনেন্সিটাকে মান্থ হিসাব করি, 8 মাস 7 মাস 9 মাস এরকম বলি, ডাক্তার কিন্তু উইকেই হিসাব করে। তার মানে ওই উইকের যে কোনো একটা দিন ওভাম রিলিজ অ্যান্ড ফার্টিলাইজড উইথ স্পার্ম। তার মানে ওই টাইমটা বাদ দিয়ে 18 পরে আর 12 আগে টোটাল 28 দিনের স্প্যানে বা গোটা মাসের স্প্যানে ওই টাইমটার আগে যদি স্পার্ম পৌঁছায়ও ফ্যালোপিয়ান নালী অবধি, সেখানে কোনো রকম ওভাম নাই, তাই ফার্টিলাইজেশন হবে না। এইটাকে বলি আমরা পিরিয়ডিক অ্যাবসেন্টিনেস। হলো 2 নম্বর মেথড, উইথড্রল মেথড। এগুলো গোটাটাই কিন্তু ন্যাচারাল মেথড। এটা অবশ্যই অ্যাকিউরেসি পার্সেন্টেজ 100% নয়, কারণ উইম্যান টু উইম্যান ভ্যারি করে ডেটটা। কারো হয়তো 12 নম্বর দিনে শুরুই হলো না, 18 নম্বর দিনে 20 নম্বর দিন পর্যন্ত চললো, এরকম তো হতেই পারে, উইম্যান টু উইম্যান ভ্যারি করে। সেক্ষেত্রে এরপর বলেছে যেটা, সেটা হচ্ছে উইথড্রল মেথড। উইথড্রল মেথড হচ্ছে ফিমেল জেনিটাল অর্গান থেকে মেল জেনিটাল অর্গান বার করে নেওয়া এট দ্য টাইম অফ ইনসিমিনেশন। ওই সময় ইনসিমিনেট যদি না করে, অর্থাৎ ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যদি কোনো কারণে সিমেন স্পার্ম না পৌঁছায়, তাহলে সেটাকে বলবো উইথড্রল মেথড। উইথড্রল মেথডের পরে যেটা রয়েছে সেটা কি? উইথড্রল মেথডের পরে হচ্ছে ল্যাকটেশন অ্যামোনারিয়া। ল্যাকটেশন অ্যামোনারিয়া কি? সাধারণত বাচ্চা যতদিন পর্যন্ত মাতৃস্তন্য দুগ্ধ পান করে ততদিন মোটামুটি ভাবে, কারো 6 মাস, কারো 1 মাস, কারো 1 বছর, কারো 8 মাস, আবারও বলছি উইম্যান টু উইম্যান ভ্যারি করে। এইটা সেই সময় কিন্তু তার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। হোয়াট ডাজ ইট মিন? মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে তার মানে ওভাম রিলিজ হচ্ছে না। ওভামটা নট ফার্টিলাইজড ওভাম যখন বেরিয়ে যাবে উইথ ব্লাড অ্যান্ড মিউকাস, তখন তাকে বলবো আমি মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে।
আর যদি মেনস্ট্রুয়াল সাইকেল না হয় তার মানে ওভাম রিলিজ হচ্ছে না, তাহলে ওই সময়টাতে কিন্তু টাইমটাকে বলি আমরা কি, টাইমটাকে বলি হচ্ছে ল্যাকটেশন অ্যামোনারিয়া। ল্যাকটেশন মানে দুগ্ধক্ষরণ, অ্যামোনারিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকা। এটা কারণ হলো কি ন্যাচারাল। ন্যাচারাল কারণের পরে কি আসছে, ন্যাচারাল কারণের পরে মোটামুটি ধরে নেন এই ল্যাকটেশন অ্যামোনারিয়া 6 মাস পর্যন্ত হতে পারে। এরপরে আসছে বেরিয়ার মেথড। এখন বেরিয়ার মেথড, এখান থেকে একটা কোশ্চেন আসবে, এখান থেকে যে কোশ্চেন আসে আইইউডি থেকে কোশ্চেন আসে, আমি বলবো এখানে আইইউডি থেকে কোশ্চেন আসে, পরীক্ষায় দেখবি যে পরীক্ষাটা আসবে বা পার্ট টেস্টে দেখ সেখানেও পরীক্ষাটা আসবে, ন্যাচারালি পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসে। বেরিয়ার মেথডের মধ্যে কি বলেছে, ওভামা স্পার্মটাকে ফার্টিলাইজড হওয়া মানে হচ্ছে ওভামা স্পার্মের সাথে দেখা করতে দেওয়া যাবে না। তো এখন দেখা করতে না দেওয়ার কারণে এখন বিভিন্ন রকম বেরিয়ার অপশনগুলো রয়েছে। বেরিয়ার অপশন বলতে পুরুষদের ক্ষেত্রে কন্ডোমস রয়েছে, মহিলাদের ক্ষেত্রেও ফিমেল কন্ডোম রয়েছে, তাছাড়াও বোল্ট ক্যাপ, ডায়াফ্রাম, এগুলো প্রত্যেকটা মেল এবং ফিমেল জেনিটাল অর্গানে একটা রাবারের তৈরি ল্যাটেক্সের আটকে দেওয়া হয়, যার ফলে ইনসিমিনেট করলেও স্পার্ম কোথায় না ফিমেল জেনিটাল অর্গান পর্যন্ত পৌঁছাতে পারে না, আটকে যায়। দ্যাট ইজ কল্ড বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের পরে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড, সেটার নাম হচ্ছে আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। তারপরে যে মেথড সেটার নাম হচ্ছে আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এখন ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসে কি বলেছে, এই ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস দুই রকমের হতে পারে। দুই রকম বলতে একটা হতে পারে হরমোন, 3 রকম আরো ভালো করে বললে, যেমন ধর একটা হচ্ছে কপার রিলিজিং আইইউডি। কপার রিলিজিং আইইউডি মানে কি, যারা কপার রিলিজ করে। তো কপার রিলিজ করলে হবেটা কি, কপার রিলিজ করলে স্পার্মের ফ্যাগোসাইটোসিস হবে, স্পার্মটা নষ্ট হয়ে যাবে। স্পার্মের ফ্যাগোসাইটোসিস হবে হচ্ছে কপার রিলিজের ক্ষেত্রে, এবং সেটা স্পার্মের মর্টালিটিকে কমিয়ে দেবে, মানে স্পার্মের স্পিডটা কমে যাবে, ঠিক আছে, এবং ফার্টিলাইজিং ক্যাপাসিটিটা কমিয়ে দেবে। এইখান থেকে একটা কোশ্চেন আমরা পাবো। এখান থেকে কোশ্চেনটা যেটা পাবো সেটা কি না, এখানকার কোশ্চেন হচ্ছে যে ধর বললো আমাদের কোশ্চেনে যে কি করে অ্যাকচুয়ালি। তো যদি এরকম কোশ্চেনে দেয় যে কপার রিলিজিং আইইউডি, তাহলে লিখলাম আমি কপার রিলিজিং আইইউডির ফাংশন দিয়েছে। এখন ফাংশনের মধ্যে বিলং টু লিখতে পারে, আবার নট বিলং টুও লিখতে পারে। 4খানা কোশ্চেন দিতে পারে, তার মধ্যে কোনটা উত্তর ঠিক কোনটা উত্তর ভুল, বা একাধিক উত্তর ঠিক কিনা সেটাও আসতে পারে, স্টেটমেন্ট রিজনেও কিন্তু আসতে পারে। তো কপার রিলিজিং আইইউডির ফাংশন 1 নাম্বার দিল হচ্ছে কি না, 1 নাম্বার দিল স্পার্ম মর্টিলিটি স্লোয়ার ডাউন। 2 নম্বরে বললো কি, 2 নম্বরে বললো ফ্যাগোসাইটোসিস, সরি 2 নম্বরে বললো কি না, 2 নম্বরে ধর বললো যে হ্যাঁ 2 নম্বরে আমরা বললাম ফ্যাগোসাইটোসিস অফ স্পার্ম। 3 নম্বরে বললো কি, 3 নম্বরে বললো ওভিউলেশন, মানে বেরিয়ার ফর ওভিউলেশন, ওভিউলেশনের বেরিয়ার করছে বা স্টপ করে দিতে, স্টপ অফ ওভিউলেশন। 4 নম্বরে বললো কি, 4 নম্বরে বললো ফার্টিলাইজিং ক্যাপাসিটি স্লোয়ার ডাউন, ফার্টিলাইজিং ক্যাপাসিটি স্লোয়ার ডাউন। এই 4টা কোশ্চেন দিল। এবার 1 নম্বরের উত্তরে কি দিল, 1 নম্বরের উত্তরে দিল একটা ঠিক, 2 নম্বরের উত্তর দিল 2টা ঠিক, 3 নম্বরের উত্তরে দিল 3টা ঠিক, 4 নম্বরের উত্তর দিল 4টাই ঠিক। এইরকম কোশ্চেন আসবে, 4খানায় দিয়ে দেওয়া হয়েছে, তাই তো। তার মানে আমরা এটা নাম্বারটা ওলট পালট করেও দিতে পারে। তো এইবার আমরা দেখলাম এখানে কোটা ঠিক হলো, এখানে স্পার্মের মর্টালিটি কমাচ্ছে, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস করছে, ঠিক আছে, ফার্টিলাইজিং ক্যাপাসিটি স্লোয়ার ডাউন করছে, ঠিক আছে, এটা কিন্তু না। তার মানে আমরা ওভিউলেশনটাকে মানে সামান্য ঠিক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এই 3টাই ঠিক। তার মানে আমরা এখানে অ্যান্সার লিখব 3, অর্থাৎ 3টা এখানে ঠিক, একটা ঠিক না, এদের রেসপেক্টে ঠিক না। হ্যাঁ, কিন্তু ওভিউলেশন বেরিয়ার কোথায়, ওভিউলেশনটা আটকাচ্ছে কি করে? ওভিউলেশনটা তো অ্যাকচুয়ালি আইইউডি মহিলাটার হচ্ছে,
তার মানে ওখানে খুব সামান্য হলেও এখানকার চারটার মধ্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তিনটাই, 4 নম্বর এই 3 নম্বরটা না। তারপরে কি বলেছে, তারপরে আমাদের বলেছে কপার রিলিজিং আইওডির নাম বল। কপার রিলিজিং আইওডি, আবার একটা কোশ্চেন এখানে আসতে পারে যে কপার রিলিজিং আইওডির আমি কি বললাম না, কপার রিলিজিং আইওডির আমি নাম বললাম। তো কপার রিলিজিং আইওডির নাম দিলাম কি, নাম আছে সিইউটি, একটা আছে সিইউটি, একটা আছে সিইউ7, এটা হচ্ছে কপার রিলিজিং আইওডি। মাল্টি লোড আছে 375 কপার রিলিজিং, কিন্তু হ্যাঁ মাল্টি লোড আছে 375, এটা হচ্ছে কপার রিলিজিং আইওডির উদাহরণ। কপার রিলিজিং আইওডির উদাহরণের পরে যেটা আছে আরেকটা আছে ধর নন মেডিকেটেড আইওডি, মেডিকেটেড নয় নন মেডিকেটেড আইওডি, সেটাও আমরা জানবো। নন মেডিকেটেড আইওডির মধ্যে কি আছে, নন মেডিকেটেড আইওডি, তো নন মেডিকেটেড আইওডি আমরা লিখবো হচ্ছে লিপস লুপ। নন মেডিকেটেড আইওডি, লিপস লুপ হচ্ছে নন মেডিকেটেড আইওডি। ভালো কথা, কপার রিলিজিং আইওডি জানলাম, লিপস লুপ, নন মেডিকেটেড আইওডি জানলাম। এবার জানবো হরমোন রিলিজিং আইওডি। তার মানে 3 রকমের আইওডি পেলাম, এটা একটা, এটা একটা। এবার লিখছি আমি হরমোন রিলিজিং আইওডি। হরমোন রিলিজিং, হরমোন রিলিজিং আইওডির মধ্যে কি আছে, হরমোন রিলিজিং আইওডির মধ্যে আছে হচ্ছে LNG20, আর কি আছে প্রোজেস্টেরাট, প্রোজেস্টেরাট আর LNG20। তার মানে এটা পেলাম আমরা কি, এটা পেলাম হচ্ছে হরমোন রিলিজিং আইওডি। এরপর এই আইওডির ফাংশন আমি একটু আগেই বলে দিয়েছি, phagocytosis of the sperm within the uterus and copper ion release suppress the sperm motility. Hormone makes the uterus. এবার হরমোন রিলিজিং আইওডিটার কাজ কি, ওটা তো কপার রিলিজিং আইওডির কাজ হলো। এবার হরমোন রিলিজিং যে আইওডি LNG20 অ্যাকচুয়ালি তাহলে কি করে, LNG20 কাজ আসতেই পারে। LNG20 কাজ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য LNG20? LNG20 কি কি কাজ আছে, 4টা কাজ দিয়ে দিল, এদের মধ্যে কোন কোন কাজ LNG20 জন্য মিলছে। যেমন এক সহজ চ্যাপ্টার, কিন্তু খুব সহজেই মনে রাখা যাবে, কিন্তু তারপরেও এখান থেকে চাইলে কোশ্চেন কঠিন করা যেতে পারে, সহজভাবে কঠিন করে দিতে পারি। আমি দিলাম LNG20 কাজ কি, উত্তর দিতে পারবি না তোরা এখনই বললে। LNG20 নাম শুনেছিস, অথচ LNG20 কাজ কি সেটা কিন্তু দেওয়া যাচ্ছে না। 4খানা কাজের মধ্যে কোন কোনটা কাজ পড়ে, কি কি কাজ LNG20? 1 নম্বর কাজ হচ্ছে যে এরা ইউটেরাসটাকে আনসুইটেবল করে দেয় ফর ইমপ্লান্টেশন। 1 নম্বর কাজ তাহলে মেক্স দ্য ইউটেরাস আনসুইটেবল ফর ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন বা রোপণ হতে দেয় না, ইউটেরাসটাকে কি করে দেয়, ইউটেরাসটাকে বাস্তবে আনসুইটেবল করে দেয়। তারপরে কি বলেছে, এবং সার্ভিক্সটাকেও আনসুইটেবল করে দেয়। আর স্পার্ম হস্টাইল টু দ্য স্পার্ম, যাতে স্পার্ম ভিতরে যেতে না পারে, তার জন্য সার্ভিক্স আর ইউটেরাসকে আনসুইটেবল করে দেবে। ইট ইজ অ্যাকচুয়ালি ইউজ ফর মেকিং দ্য গ্যাপ বিটুইন দ্য টু চাইল্ড, অর্থাৎ দুটো বাচ্চার মধ্যে মাঝখানে গ্যাপের জন্য 3 থেকে 5 বছর পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে। এই কপার রিলিজিং বল, হরমোন রিলিজিং বল, নন মেডিকেটেড বল, এগুলো 3 থেকে 5 দিন পর্যন্ত, 3 থেকে 5 বছর পর্যন্ত এটা গ্যাপ থাকে। তো এই 3 থেকে 5 বছরের গ্যাপের মানে কি, মানে হচ্ছে যে এরা বাস্তবে দুটো বাচ্চার মধ্যে গ্যাপ তৈরি করার জন্য এটা লাগে। হ্যাঁ, বায়োলজি টিচারদের কিছু লাগে না, যারা বায়োলজি জানে তাদের কিছু লাগে না। একটু বস করতে